আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ শিক্ষার্থীরা কেমন আছো ভাইরা? সবাই আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম তোমাদের সামনে আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের আমরা আজকে এমসিকিউ 500 এমসিকিউ এবং ভাইয়া সৃজনশীল করবো। তো সবাই একটু তাড়াতাড়ি করে ভাইয়া ক্লাসে জয়েন করে ফেলো এবং আমি একটু সবার জন্য ওয়েট করবো যাতে করে আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কেউ যেন মিস না করে। এবং আমি এটা আসলে চেক করে নিচ্ছি যে আমার ভাইয়া সবকিছু শুরু হয়েছে কিনা, এ টু জেড সবকিছু স্টার্ট হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি, ঠিক আছে? ওকে, আমি দেখতে পারতেছি স্টার্ট হয়েছে। কই 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 কোথায়? অনেকে বলো ভাই আমরা তো স্কুলে আছি। আসো সবাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? কেমন আছো? আসো হাঁটি হাঁটি বাবা করে চলে আসো ভাই ক্লাসে। আসো, আমরা একটু পড়াশোনা করবো আজকে। আসো সবাই। আসছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছো সবাই? কেমন আছো তোমরা সবাই? কেমন আছো? কেমন আছো সবাই? বলো তো। ওকে, অনেকেই তোমরা জয়েন করেছো, থ্যাংক ইউ। আচ্ছা। হুম, মুনতাসির তাকরিম ভাই, আমার কমেন্ট কি আপনি দেখেন নাই? তো দেখি কি বলো। ভালো, আচ্ছা আলহামদুলিল্লাহ। সামনে টেস্ট পরীক্ষা, টেনশন করার কিছু নাই, রিল্যাক্স। চাপ নিবা না, চাপ নেওয়া যাবে না, টেস্ট পরীক্ষা যতই থাকুক না কেন, হ্যাঁ? চাপ তো নেওয়া যাবে না ভাইয়া। পিডিএফ তো দিয়েছে, দাবে দাবে দিব না। আচ্ছা, পরে আস। আমরা এখন একটু খেয়াল করি, আমরা আগে একটু এটা একটু করি, হ্যাঁ? আমরা এএমসি আগে করি, থার্ড চ্যাপ্টারে, তারপর আমরা সিনশিয়ালের দিকে যাবো। ফার্স্টে আসে আমাদের টাইপ 1। দেখো ভাইয়া খেয়াল করো, টাইপ 1 কি এমসিকিউ আছে দেখো। চলন্ত গাড়ি থেকে তোমরা জানো, এই আমার একটা ছোট্ট কোশ্চেন অ্যান্সার দিব, সেটা হচ্ছে যে বল অধ্যায় এই চ্যাপ্টারে যারা মানে বেসিক ক্লাস আমি দেখতে বলেছি, কারা কারা দেখছো হাত তোলো। হাত তোলো সবাই। দেখো, চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আসার খেয়ে পড়ি না অনেক সময়, তুমি দেখবা চলন্ত গাড়ি থেকে আমরা, বিশেষ করে ছেলেরা যারা আছে, তো আমরা চলন্ত গাড়ি চলতেছে, আমরা হুট করে লাফ দিই। তো এই মাথায় রাখবা, এটা আসলে দেওয়া ঠিক না, কারণ চলন্ত গাড়িতে যদি গাড়ি থেকে যদি তুমি হুট করে লাফ দাও, তাহলে সেই ক্ষেত্রে আছাড় খাওয়ার সম্ভাবনা আছে বা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কেন ভাইয়া বলো তো? এর কারণ হচ্ছে কিন্তু ভাইয়া জড়তার জন্য। এর কারণটা হচ্ছে জড়তার জন্য। মাথায় রাখবা, এই যে কেন যে পড়ে যাবা, এটার কারণ হচ্ছে ভাইয়া জড়তার জন্য তুমি পড়ে যাবা। কিসের জন্য পড়ে যাবা? জড়তার জন্য। তবে এটা কি জড়তা? এটা কি স্থিতি জড়তা মানে স্থির, নাকি গতি জড়তা? যেহেতু বাসটা চলতেছে বা গাড়িটা চলতেছে, তাহলে এটা একটা গতি, তাহলে গতি জড়তা। কিসের জন্য ভাইয়া? গতি জড়তা। ক্লিয়ার? রাজশাহী বোর্ড 23 আসছে না? আমার কথা বুঝতে পেরেছো? চলন্ত গাড়ি থেকে যখন তুমি নামবা, তখন অনেক সময় আমরা আছাড় খেয়ে পড়ে যাই, এর কারণ হচ্ছে গতি জড়তার জন্য। পড়ে আসি, এটা দেখো, নিউটনের গতি বিষয় কয়টা সূত্র আছে? নিউটনের গতি বিষয় মোটামুটি ভাবে 3টা সূত্র দিচ্ছে। নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র তোমরা জানো। তাহলে আনসার হবে কিন্তু ভাই 3টা। যশোর 23 আসছে, এটা পানি পানি। পড়ে আসি, কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? দেখো, কোনটি দ্বারা তুমি জড়তা পরিমাপ করতে পারবা? জড়তা মাপার জন্য তোমরা জানো আমি শিখেছিলাম কি 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 লাগে, বলো তো, একটু আনসার দিও তো। তার ভিতরে কিন্তু একটা জিনিস আছে, কাজ না, কাজ নাই, বল। বল আছে, বলতে পারো? ত্বরণ আছে না? ত্বরণ তো নাই ভাইয়া, বলও নাই, কারণ বলের মধ্যে ত্বরণ আছে, তাহলে ভর আছে, ভর 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 ভর। চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে, 15 সালে আসছে, 16-তে আসছে। সিলেট বোর্ড 23-এ আসছে, দিনাজপুর বোর্ড 19-এ আসছে, 16-তে আসছে। তাহলে বোঝো কতটা ইম্পর্টেন্ট। কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? ভর দ্বারা। কি দ্বারা? ভর দ্বারা। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যে জড়তা, জড়তা পরিমাপ করার জন্য দুইটা জিনিস লাগে। এক হয়েছে কিন্তু ভাইয়া তোমার ভর, বস্তুর ভর, আর পৃষ্ঠতলের প্রকৃতি। পৃষ্ঠতলের প্রকৃতি দেখো, জড়তা দুইটি বিষয়ের উপর ডিপেন্ড করে। জড়তা দুইটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে কিন্তু বস্তুর ভর, আর একটা হচ্ছে পৃষ্ঠতলের প্রকৃতি, মানে ওটার প্রকৃতিটা আসলে কিরকম। কিন্তু ভর হয়েছে জড়তার পরিমাপ। আচ্ছা, অনেক সময় তোমার এমসিকিউ তে দিয়ে দিতে পারে যে জড়তার পরিমাপকের নাম কি, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া
ভর কি ভাইয়া ভর ক্লিয়ার ভাই 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 অ্যাড করেন নাইম নাইম কিসে কিসে অ্যাড করবো দেখছি থ্যাংক ইউ যারা যারা দেখছো ভাইয়া পরে আসছি নেক্সট অনেক স্কুলে আছে এখন দেখো বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে ভাইয়া তুমি বলো বলের যে সংজ্ঞাটা তুমি পাইছো নিউটনের আমরা তিনটা সূত্র পড়ছি এই চ্যাপ্টারে তোমরা জানো প্রথম সূত্র আচ্ছা বলের মাত্রা তুমি চিন্তা করো ভাইয়া বলকে কিন্তু আমরা জানি এফ দ্বারা প্রকাশ করি বলো তো বলের সূত্র কি কমন একটা সূত্র এফ ইজ ইকুয়াল টু এম এ এখন বলের মাত্রা এটা একটা হচ্ছে একক আর একটা হচ্ছে মাত্রা একক এবং মাত্রার ভিতরে ডিফারেন্সটা কি তোমরা কিন্তু কম বেশি সবাই জানো কারণ ভাইয়া এগুলো তোমাদের শিখাইছে আচ্ছা তাহলে দেখো মাত্রা চাইছে মাত্রার ক্ষেত্রে তুমি চিন্তা করো ভাইয়া এই যে ভর এই যে ভরের একটা মাত্রা আছে যে এম 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 মানে কি ভর ভরের মাত্রা হচ্ছে কিন্তু ক্যাপিটাল এম এটা ছোট হাতের এম এটা হবে ক্যাপিটাল এম আচ্ছা আর ত্বরণের যে একটা মাত্রা আছে সেটা হচ্ছে কি দেখো ত্বরণকে আমরা জানি ভি দ্বারা প্রকাশ করে এবং আরেকটা হচ্ছে কিন্তু বেগ বেগকে জানি আমরা সরি ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে বেগকে কিন্তু ভি দ্বারা প্রকাশ করে আমি একটা জিনিস মুখস্থ করতে বলছিলাম এটা আগেও বলেছি ভাইয়া মাথা রাখবা বেগের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স এলটি ইনভার্স বলতে পারো ভাইয়া কিভাবে বেগের সূত্র হচ্ছে কিন্তু এস বাই টি দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে তো পাবা তাহলে এই যে এই দূরত্বের মানে হচ্ছে সরি এটার মাত্রা হয়েছে কিন্তু ক্যাপিটাল এল আর এই সময়ের মাত্রা হয়েছে কিন্তু ক্যাপিটাল টি তাহলে এটা যদি তুমি ই করো তাহলে পাবা এলটি ইনভার্স বেগের ক্ষেত্রে আর ত্বরণ হবে কি এলটি এর মাথায় -2 হবে এই ডিফারেন্সটা দেখো বেগের ক্ষেত্রে মাত্রা হয়েছে এইটা এলটি ইনভার্স আর ত্বরণের ক্ষেত্রে হয়েছে কিন্তু মাত্রা এইটা ওকে তাহলে এই ভরের মাত্রা ক্যাপিটাল এম আর এই যে ত্বরণের মাত্রাটা হবে কি এল টি এর মাথায় -2 একটু মুখস্থ করবা বাস কোথায় আছে এল টি এর মাথায় -2 ক্লিয়ার আর যদি এখানে বল না আসে আর যদি এখানে বেগ আসতো যদি শুধু বেগ আসতো তখন হবে কি এল টি এর মাথায় -1 দিয়ে দিতেই পারে বলা যায় না ধরো গতি অধ্যায় দিয়ে দিতে পারে যে বেগের মাত্রা কি ত্বরণের মাত্রা কি সো এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো এগুলো আসে সো বায়োলজি কেমিস্ট্রি ঠিক আছে নাম কি এমডি নাইম দাঁড়াও একটু যখন ক্লাস শেষ করবো তখন বইলো হ্যাঁ অথবা হোয়াটসঅ্যাপে তুমি ডাইরেক্ট কল দিও যখন আমরা লাইনে থাকবো পরে ক্লিয়ার সমান আয়তন আজকে কেমিস্ট্রি সকালে ক্লাস নিছি পুরো চতুর্থ অধ্যায় কমপ্লিট এমসিকিউ এবং সৃজনশীল একসাথে পড়াইছি চতুর্থ অধ্যায় শেষ কারা কারা ক্লাস দেখছিলাম অনেকে স্কুলে গেছে দেখো সমান আয়তন আয়তন সমান ভাইয়া আয়তন মানে সমান আয়তনের কোন বস্তুর জড়তা বেশি কোন বস্তুর ভাইয়া জড়তা বেশি সমান আয়তন এখন তামা পারদ রূপা লোহা এখানে মাথায় রাখতে হবে কিছু ঘনত্বের এখানে দেওয়া আছে ইনফরমেশন এগুলো কিন্তু তোমার একটু মাথায় রাখতে হবে চিন্তা করো যে বস্তুর ভর যত বেশি তার জড়তাও তত বেশি এটা মাথায় রাখবা বস্তুর ভর যত বেশি তার জড়তাও তত বেশি বস্তুর ভর যত বেশি পড়ো বস্তুর ভর যত বেশি তার জড়তাও তত বেশি এটা মাথায় রাখবা তার একটু ফ্যানটা ছাইরা নি তাহলে ভালো হবে বস্তুর ভর যত বেশি তার কিন্তু জড়তাও তত বেশি এটা একটু মাথায় রাখবা এবং আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে সম আয়তনের ক্ষেত্রে যে বস্তুর ঘনত্ব যত বেশি তার ভরও তত বেশি ব্যাপারটা সিম্পল অনেকে আসলে প্যাস লাগতে পারে যে আসলে ভাইয়া কি বোঝাচ্ছে ঘনত্ব জিনিসটা তো বোঝো ডেনসিটি সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করেছি হ্যাঁ ঘনত্ব সম্পর্কে একটা ভালো ধরনের আইডিয়া তোমাদেরকে দিয়েছি এখন দেখো ঘনত্ব যত বেশি ভরও তত বেশি আর ভর যত বেশি তার জড়তা তত বেশি তিনটার সাথে এক একটার সাথে কি কানেক্টেড দেখো কানেক্টেডটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি প্রথমে আসি ফার্স্টে ঘনত্ব ঘনত্ব যত বেশি ভরও তত বেশি ভর যত বেশি জড়তাও তত বেশি মানে জিনিসটা হচ্ছে সব বেশি বেশি এটা বেশি হইলে এইটা বেশি হইবে আর এটা বেশি হইলে এইটা বেশি হইবে এই এটা একটু মাথায় রাখবা এটা একটু মাথায় রাখবা ওয়াও গুড আচ্ছা তাহলে দেখো এখন দেখো এখানে পারদের ঘনত্ব সবচেয়ে বেশি বলে সম আয়তনে পারদের ভরও বেশি তাই জড়তাও বেশি ব্যাপারটা সিম্পল তোমার এইখানে কিছু ঘনত্ব মাথায় রাখতে হবে এখন ঝামেলাটা হচ্ছে কি জানো ঝামেলাটা হচ্ছে ভরের ক্ষেত্রে এখানে মানে যে পদার্থগুলো আছে বাতাস কর কাঠ মানবদেহ পানি হ্যাঁ এগুলার কিন্তু ঘনত্ব গ্রাম পার এই যে দেখো সিসিতে দেওয়া আছে আর এই ঘনত্ব কেজি মিটার পার কিউবে দেওয়া আছে এখন তুমি কোনটা মুখস্থ করবে এখন এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে আমরা অঙ্ক করেছি ফিজিক্সের ম্যাথে করেছি মানবদেহের ঘনত্ব কত জানো 995 আমরা এটা হিসাব করি কেজিতে 995 আর পানির ঘনত্ব হয়েছে কিন্তু ভাইয়া তোমার 1000 1000-এর মতো সো ব্যাপারটা মনে রাখা এটা আসলে
দেখি এটা কিসে দিচ্ছে, এটা দেয় নাই, আপনি তেমন কিছু বলে নাই। তো মাথায় রাখবা মানবদের হয়েছে কত, 995। মানে আমাদের যে ঘনত্ব, আমাদের ঘনত্ব হয়েছে 995, আর পানির ঘনত্ব হয়েছে 1000। তাহলে কার ঘনত্ব বেশি? পানির বেশি, যার কারণে কিন্তু আমরা পানির উপরে ভাইসা থাকি, নাহলে কিন্তু আমরা ডুবে যাইতাম। আমার কথা বুঝতে পেরেছো? এই ঘনত্বের উপর ডিপেন্ড করে তুমি পানিতে ভাইসা থাকবা না ডুবে যাবা। এগুলো পড়াইছি, তোমরা জানো, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় আছে, তারপরে এই চ্যাপ্টারও কিন্তু আছে। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো একটু পড়বা। দেখো এখানে আরেকটা জিনিস, এই জায়গাতে মেইনলি যে জিনিসটা, বরফের যে ঘনত্বটা তুমি দেখো 920, তাহলে তুমি চিন্তা করো আমাদের ঘনত্ব হচ্ছে 995, বরফের হয়েছে 920, আর পানির হয়েছে 1000। এখন অনেক সময় দেখো না, বরফ পানিতে ভাসে, কেমনে ভাসে? বরফ কিন্তু পানির উপরে ভাসে, বরফ কিন্তু পানির উপরে ভাসে। কারণ কি? অবশ্যই কারণ আছে, কারণ হচ্ছে পানির চেয়ে বরফের ঘনত্ব কম, এই কারণে কিন্তু পানির উপরে ভাইসা থাকে। আবার পানির চেয়ে আমাদের ঘনত্ব কম, যার কারণে আমরা পানির উপরে ভাইসা থাকি। এটা একটু মাথায় রাখবো, ওকে? এবার দেখো এখানে সোনা, সোনার আছে কত, 19,300, অনেক বেশি। তারপর আরেকটা হচ্ছে লোহা, লোহা হয়েছে কিন্তু 7,800, ওয়াও। তারপর রূপা 10,500। এগুলো কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। এবং এখান থেকে আসলে বলছে যে সমান আয়তনের কোন বস্তু জড়তা বেশি। আমরা জানি যার ঘনত্ব বেশি তার ভরও বেশি, তার জড়তাও বেশি। তাহলে এই তামা বলো, পারদ বলো, রূপা বলো এবং লোহা বলো, এগুলোর ভিতরে পারদটাই কিন্তু তোমার হচ্ছে সবচেয়ে বেশি। এগুলোর ভিতরে পারদটাই হয়েছে কিন্তু সবচেয়ে বেশি। এই যে দেখো, এই যে পারদ, পারদ আছে 13,600। আচ্ছা, নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুইটা বিষয় ধারণা পাওয়া যায়? ওয়াও, হোয়াট এ কোশ্চেন, যা আমি তোমাদের পড়াইছি জানো, বল এবং জড়তা, বল এবং জড়তা। এখন যদি বলো ভাইয়া নিউটনের প্রথম সূত্র কি, তাহলে মাইট দেবো, কারণ বেসিক ক্লাস দেখতে বলছে। এই জড়তা কি বলো? জড়তা হইছে একটা প্রাকৃতিক ঘটনা, এটা বাস্তব কথা, প্রাকৃতিক ভাবে কিন্তু প্রাকৃতিক ঘটনা। এবং পরিবর্তনের জন্য বলের প্রয়োজন, পরিবর্তনের জন্য বলের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, এটা বাস্তব কথা। ওজন দ্বারা পরিমাপ করা যায়, জড়তা কি ওজন দ্বারা পরিমাপ করা যায়? জীবনেও না। তাহলে 1 আর 2, 1 আর 2 আমাদের কিন্তু ক নাম্বার। এবং ইনফরমেশন এখানে যা যা দরকার, যা কিছু আছে এখানে দেওয়া আছে। হুম, আচ্ছা। আজকে সকালবেলা কেমিস্ট্রি ক্লাস নিয়েছি, আজকে সকালবেলা কেমিস্ট্রি ক্লাস নিয়েছি। শোনো একটা কথা বলি তোমাদের, শোনো কথা বলি। কথাটা হচ্ছে এটা যে তোমাদের ফিজিক্সের প্রায় শেষ, শেষ, কেমিস্ট্রি শেষ, আর মাত্র 2-3টা অধ্যায় আছে, আর তো সব শেষ। বায়োলজি বলবো যে ভাই বায়োলজির দিকে তো তাকানি না, বায়োলজিতে বেসিক ক্লাস দিছি, তো বেসিক ক্লাস গুলো দেখবে। বেসিক ক্লাস হচ্ছে মেইন ক্লাস। একটা বেসিক ক্লাস দেখার পরে তারপরে তুমি কি করবা, তারপরে সুন্দরভাবে বিগত বছর এমসিকিউ সিএনসিএল গুলো দেখবা। কিন্তু আমি তো অবশ্যই করাবো, বাট হয়তোবা একটু লেট হইতে পারে। কথা হচ্ছে এটা, হয়তোবা বায়োলজিতে কয়েকটা অধ্যায় আছে, আর উচ্চতর গণিতে কয়েকটা অধ্যায় আছে, আর ফিজিক্সে 1-2টা আছে। তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, তোমাদের যেই চ্যাপ্টারের সমস্যা তোমরা একটু রেকর্ড ক্লাস দেওয়া আছে সুন্দরভাবে, লাইভ যেগুলো না হয়েছে সেগুলোও সাজানো আছে, একটু তোমরা কষ্ট করে দেখে নিবা। আমার এই প্রস্তুতি টেস্টের জন্য প্লাস এরই সাথে সাথে ফাইনাল পরীক্ষার জন্য। আমার কথা বুঝতে পেরেছো? সো অনুরোধ থাকবে যাদের যেই সমস্যা আছে একটু দেখে নিবা। হ্যাঁ, ক্লাস শেষ করে করবো ভাইয়া। ড্যাশবোর্ডে পাসওয়ার্ড ভুলে গেছে, নতুন করে রেজিস্ট্রেশন করবা এবং হোয়াটসঅ্যাপে নক দাও। আচ্ছা, পরে আসি, নেক্সট পরে আসি। উদ্দীপকের এ বস্তুটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে নিচের কোনটা সঠিক? এই যে এই একটা বস্তু আছে, আর সাম্যাবস্থা মানে কি? তুমি যদি চার দিক দিয়ে টান দাও, ধরো এদিক দিয়ে টান দিতে আসো, টানকে টি দ্বারা প্রকাশ করে, টান মানে কি? বল প্রয়োগ করছো। এদিক দিয়ে তুমি টান দিতে আসো, নিচ দিয়ে তুমি টান দিতে আসো। এখন নিচের দিকে টান দেওয়া মানে কি বলো? নিচের দিকে টান দিছো, নিচের দিকেও তুমি কি করছো ভাই? টান দিছো। ধরো এটা T3 সাপোজ, তার 3 দিকে যদি তুমি টান দাও, সাম্যাবস্থায় কিন্তু এগুলার যোগফল 0 আসে। মানে T1 যোগ T2 যোগ হইছে W2, এগুলোর যোগফল ভাইয়া 0 আসবে। এই যে দেখো, এটা হইছে কিন্তু অ্যান্সার। ওকে, তাহলে কোন বস্তু তখনই সাম্যাবস্থায় থাকবে যখন তার উপর ক্রিয়াশীল বলের লব্ধি শূন্য হবে। লব্ধি শূন্য মানে কি? 3টার যোগফল 0, এটাকে বলা হয় লব্ধি শূন্য। ওকে, এই জিনিসটা হয়েছে কিন্তু এইটা। পড়াস, এই যে দেখো, সূর্য থেকে আলো ও তাপ তৈরি হয়
কোন বল দিয়ে আমি কিন্তু তোমাদের কিন্তু পড়াইছি ভাইয়া 4 রকমের বল, মনে পড়ে কিনা? সেটা জানো তোমরা, নিউক্লিয় বল দিয়ে, নিউক্লিয় বল ইনফরমেশন এখানে দেওয়া আছে, পড়ে নিও, পারবা না তোমরা। আচ্ছা, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বের হয় সেটার কারণটা কি? এই যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা বের হয়, এই যে তোমার আলফা বিটা গামা, হ্যাঁ, সো এটার কারণটা কি মেইনলি? এটা কিসের জন্য? মহাকর্ষ বলের জন্য, না সবল নিউক্লিয় বল, না তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বলের জন্য? ইনফরমেশন এখানে দেওয়া আছে। নিচের কোন বলের কারণে সূর্য থেকে তাপ পাওয়া যায়? ভাইয়া সবল নিউক্লিয় বল, সবল 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 সবল। বিকর্ষণ বল কোনটি ভাইয়া? সেটা হচ্ছে কি বিদ্যুৎ চৌম্বকীয় বল, বিদ্যুৎ চৌম্বকীয় বল। মাথায় রাখবা, মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, আকর্ষণধর্মী। তাহলে দুইটা বল, একটা হচ্ছে মহাকর্ষ বল আর একটা সবল নিউক্লিয় বল, তারা হচ্ছে আকর্ষণধর্মী। তারা কি ধর্মী? আকর্ষণধর্মী। তারা কি ধর্মী? আকর্ষণধর্মী। আর বিদ্যুৎ চৌম্বকীয় বল আকর্ষণ এবং বিকর্ষণ উভয় উপধর্মী হয়। বিদ্যুৎ চৌম্বকীয় বল, ওই যে 4 ধরনের যে বল সম্পর্কে পড়াইছি আমি তোমাদের, তার ভিতরে মহাকর্ষ বল এবং সবল নিউক্লিয় বল তারা হচ্ছে আকর্ষণধর্মী, আর বিদ্যুৎ চৌম্বকীয় বলটা হচ্ছে এটা আকর্ষণ এবং বিকর্ষণ উভধর্মী, মানে উভয়ই কিন্তু ওর ভিতরে আছে। ফাইন। দেখো সবল নিউক্লিয় বলের পাল্লা কত? এটা জাস্ট মুখস্থ, এটা 10⁻⁻15 মিটার। এটা বইয়ে আছে, বই পড়বা, এগুলো পারবা, বই পড়বা না পারবা না, মানে এগুলো বইয়ের পড়া। দেখো এই বইয়ে পড়া, ইলেকট্রো উইক ফোর্স কোন দুইটি বলের সম্মিলিত রূপ? বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং মহাকর্ষ বল না, ইলেকট্রো উইক ফোর্সটা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। ভাইয়া এই খ নাম্বারটা কিন্তু অ্যান্সার হবে। ইনফরমেশন যদি বলো ভাই এগুলো কোথায়, বইয়ে মেইন বুক থেকে তোমাদের পড়তে বলছে, মনে পড়ে কিনা দেখো। বিদ্যুৎ চৌম্বকীয় বল মধ্যাকর্ষণ শক্তির তুলনায় কত গুণ শক্তিশালী? 10⁻13। দেখো বিদ্যুৎ চৌম্বকীয় বল মহাকর্ষণ শক্তির তুলনায় 10⁻36 এত গুণ শক্তিশালী। তাহলে বিদ্যুৎ চৌম্বকীয় বলে কিন্তু আমরা জানি আকর্ষণও আছে বিকর্ষণও আছে, অর্থাৎ ওর আকর্ষণ এবং বিকর্ষণ উভয় আছে। এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, 10⁻36 ডান। এটা প্রকৃতিতে বিদ্যমান ভাইয়া মৌলিক বল কয়টা জানো? কয়টা? 4, 5, 6, 7, 8, 9, 10, 4টা। ওই যে কি কি বল? তড়িৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল এবং আরেকটা হচ্ছে মহাকর্ষ বল। এই তো শেষ। পড়াস সবলতা উপর ভিত্তি করে নিচের ভাইয়া কোনটা সঠিক? বিদ্যুৎ চৌম্বকীয় বল আগে না, সবল নিউক্লিয় বল, বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। সফল মানে সবলতার উপর ভিত্তি করে আগে কে? সবল নিউক্লিয় বল। যেহেতু সবলতার কথা বলছে, তাহলে সবল নিউক্লিয় বলটা কিন্তু ভাইয়া আগে হবে, এটা জানা কথা, এটা জানা কথা। ঠিক আছে। আচ্ছা দেখো, সবল নিউক্লিয় বল, তারপর আছে কিন্তু বিদ্যুৎ চৌম্বকীয় বল, তারপর দুর্বল নিউক্লিয় বল, তারপর আছে কিন্তু মহাকর্ষ বল। এই সিরিয়ালটা মাথায় রাখবা। সবচেয়ে দুর্বল বল কোনটি? আমরা এটা বইয়েও দেখেছি, বইয়েও পড়েছি। দেখো রাজশাহী 23 আসছে, 15 আসছে, যশোর 20, বরিশাল 15, দিনাজপুর 22, এটা হচ্ছে মহাকর্ষ বল। আমরা বইয়েও কিন্তু ভাইয়া পড়েছি। ঠিক আছে, সবচেয়ে দুর্বল বল, তারপরে কি আছে? দুর্বল নিউক্লিয় বল, তারপরে কি আছে? তড়িৎ চৌম্বকীয় বল, তারপর কি আছে? সবল নিউক্লিয় বল। এই তো। কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বলা হয়? ওই যে দুর্বল নিউক্লিয় বল যেটা, সেটা হচ্ছে কি? ওই যে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। ঠিক আছে, ভর আছে এরকম যে কোনো বস্তু, একটি মানে বস্তু অপর বস্তুকে মহাকর্ষ বল বলা হয়। তো এটা একটা পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল। আচ্ছা, গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য? গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, সবল নিউক্লিয় বল? দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল। এটা হচ্ছে কি? তাড়িৎ চৌম্বক বল, তাড়িৎ চৌম্বক বল, তাড়িৎ চৌম্বক বল। কারণ আমরা নরমালি যে মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভিতরে নক্ষত্র ঘুরপাক খায়। আর সরি তাড়িৎ মিস্টেক হয়েছে, তাড়িৎ চৌম্বকীয় বল। কারণ এই তাড়িৎ চৌম্বকীয় যে বলটা, এটার কিন্তু ভাইয়া একটু মাথায় রাখতে হবে, আকর্ষণ এবং বিকর্ষণ দুই ধরনেরই কিন্তু ক্ষমতা আছে। তাহলে গ্যালাক্সির ভিতরে যে নক্ষত্ররা ঘুরপাক খাবে, ওরা যদি বিকর্ষণ করতো তাহলে তো ওরা দূরে সরে যাইতো, তারা জীবনেও কিন্তু তাড়িৎ চৌম্বকীয় বল হইবে না, এটা হবে মহাকর্ষ বল। কারণ মহাকর্ষ বল হচ্ছে আকর্ষণ ধর্মী, ও কি করে? আকর্ষণ করে। এবং এই আকর্ষণের কারণে কিন্তু এই নক্ষত্ররা গ্যালাক্সির ভিতরে ঘুরপাক খায়, ছেড়ে যেতে পারে না এরকম। বল প্রয়োগের ফলে, দেখো বল প্রয়োগের ফলে বস্তুর আকারে পরিবর্তন হয়, বাস্তব কথা। একটা বস্তুকে, রাবারকে তুমি যদি টান দাও লম্বা হয়ে যাবে, আকারে পরিবর্তন হয়েছে। বস্তুর গতির দিক পরিবর্তন, একটা যদি ফুটবলকে লাথি দাও, বল প্রয়োগ করছো, এটা এই জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাহলে গতির দিক পরিবর্তন। বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি পাবে, হ্যাঁ বেগটা হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, এটা বাস্তব কথা। তাহলে তিনটা হবে আনসার, তিনটা। কোন বলে লব্ধি শূন্য হয় ভাইয়া? এই মাত্র পড়ছো, সাম্য বল মানে কি? কয় দিক যদি তুমি টানো তাহলে ওগুলো সমষ্টি হচ্ছে কিন্তু জিরো। সাম্য বলের লব্ধি দ্বারা কি বোঝায়? সবগুলো সমষ্টি জিরো। আচ্ছা ডান, এটা পড়াস।
সাম্যবল ভাইয়া ক্রিয়াশীল জাহাজ পানিতে ভাসার সময়, একটা বস্তুর উপর থেকে নিচে পড়ার সময়, কোনো ব্যক্তি চেয়ারে বসে থাকার সময়। সাম্যবলটা আসলে ক্রিয়াশীল জাহাজ পানিতে ভাসার সময়, এই একটা পয়েন্ট। একটা বস্তু উপর থেকে নিচে পড়ার সময় নো, এক্ষেত্রে সাম্যবল কাজ করে না। কোনো ব্যক্তি চেয়ারে বসে থাকার সময়। আচ্ছা, এখন অনেকে বলো ভাইয়া ব্যাপারটা বুঝি না। দেখো ব্যাপারটা আমি তোমাদের বুঝাই। দেখো, কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয় তাকে সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু সাম্যবল বলে। একাধিক বল যদি ক্রিয়া করে, যেমন সাপোজ এটা ধরো তুমি, এখন তোমাকে কি করতেছে, তোমার এদিক দিয়ে টানতেছে আর একজন, এদিক দিয়ে টানতেছে, এদিক দিয়ে টানতেছে, এদিক দিয়ে টানতেছে, এদিক দিয়ে টানতেছে, তাহলে চারপাশ দিয়ে যদি তোমাকে শুধু টানাটানি করে, এটা ধরো T1, এটা হচ্ছে T2, হ্যাঁ, এটা হচ্ছে তোমার T3, এটা হচ্ছে T4, এটা হচ্ছে T5, এটা হচ্ছে T6, চারপাশ দিয়ে যদি টানাটানি করে, এটাকে বলা হয় ভাইয়া তোমার সাম্যবল। এবং এই সাম্যবলের লব্ধি বা সমষ্টি হচ্ছে কি ভাইয়া? জিরো। তাহলে মাথায় রাখবা, যেমন জাহাজ পানিতে ভাসার সময় ক্রিয়া প্রতিক্রিয়া বল কিন্তু সমান হয়। মাথায় রাখবা, জাহাজ যখন পানিতে ভাসে তখন ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করে, নাহলে তো ডুবে যাবো। তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হয়। এই ব্যাপার নিয়ে আলোচনা করবো না সামনে। একটা বস্তুর উপর থেকে নিচে পড়ার সময় ত্বরণ থাকে, বলে কার্যকরী বল থাকে, তা সাম্যবল নাই। যেমন একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে টুস করে পড়ে, তার মানে কি বেগের সাথে সাথে ওর কিন্তু একটা ত্বরণ আছে, আর ত্বরণ যদি কাজ করে সেখানে সাম্যবল নাই। আচ্ছা, ব্যক্তি চেয়ারে বসা থাকলে এখানেও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান হয়, এই জন্য সাম্যবল কাজ করে। ওকে, তাহলে আমাদের উপরে দুইটা হবে, কোনটা কোনটা? একটা হবে জাহাজ পানিতে ভাসার সময়, আর কোনো ব্যক্তি চেয়ারে বসা থাকার সময়। শেষ আমাদের টাইপ 1। টাইপ 2 ভাইয়া দেখো, ভাইয়া দেখো 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 টাইপ 2 হয়েছে কি? ভরবেগের একক কি ভাইয়া? তোমার চিন্তা করতে হবে ভাইয়া, ভরবেগের এককটা তোমার চিন্তা করতে হবে। একটু নরমালি ব্যাপারটা চিন্তা করো। ভরবেগ, তুমি জানো ভাইয়া ভরবেগকে পি দ্বারা প্রকাশ করে, ভরকে এম দ্বারা প্রকাশ করে, বেগকে ভি দ্বারা প্রকাশ করে, তাহলে পি ইজ ইকুয়াল টু এম বি। এখন তোমার কাছে একক চাইছে, মাত্রা কিন্তু চাই না। মাত্রা যদি চাইতো সেটাও বের করবো। যেমন এই যে ভরের মাত্রা কি এম, আর এই বেগের মাত্রাটা জানি কি ছিল? এলটি ইনভার্স, ত্বরণের এলটি এর মাত্রা -2, এটা হচ্ছে এলটি ইনভার্স। এটা যদি আমাদের ভরবেগের মাত্রা চাইতো আমরা এভাবে বের করতাম। ভাইয়া এখন তো মাত্রা চাই না, এখন তাহলে কি বলতে চাইছে? একক চাইছে। যেমন এটা ভরের একক আমরা জানি কিন্তু কেজি, আর বেগের একক হচ্ছে কিন্তু মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। দেখো কেজি মিটার পার সেকেন্ড, এই যে কেজি মিটার পার সেকেন্ড, এটা কোন বোর্ডে আসছে? যশোর বোর্ডে আসছে। ক্লিয়ার ভাইয়া? ভরবেগের মাত্রা এই দেখছো, এই মাত্রা কিন্তু বাই করছি। দেখো এই মাত্রা বাই করছি না? ভরবেগের যে মাত্রা এম এল এর টি এর মাথায় -1, এই তো এটাই আছে। ওকে, কতগুলো বোর্ডে আসছে দেখো। ঠিক আছে, আচ্ছা দিব অনেক, লাস্টের দিকে বইলো, ক্লাস শেষে বইলো। হ্যাঁ, কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান, দেখো কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয় দ্বিগুণ হলে এর ভরবেগের পরিবর্তনটা আসলে কি রূপ হবে? একেবারে ঠান্ডা মাথায় চিন্তা করবা, পেছনার কিছু নেই। কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয় দ্বিগুণ হলে ভরবেগের পরিবর্তন। তুমি তো জানো ভরবেগের সূত্র পি ইজ ইকুয়াল টু এমভি। খেয়াল করো, এখন যেটা কইছে, কি কইছে? যে বস্তুর বেগের মান পরিবর্তিত হয় দ্বিগুণ হইছে, মানে ধরো বেগ ছিল আগে সাপোজ 1 ছিল, এখন মানে 1b ছিল, সাপোজ আগে ছিল 1b, এখন বলছে 2b, 2 গুণ। এটা কি হবে? 2 গুণ হবে। আচ্ছা, তাহলে এই যে m আর এই বেগের জায়গায় হবে 2v হবে, এই আর কিছু না, দ্বিগুণ বলছে। এই যে বেগটা কি বলছে? এই বেগটা বলছে হচ্ছে কিন্তু ভাইয়া তোমার দ্বিগুণের কথা বলছে। কি বলছে এটা? জাস্ট দ্বিগুণের কথা বলছে। এটা তাহলে কি হবে ভাইয়া? জাস্ট দেখো, দ্বিগুণের কথা বলছে, তার মানে এখন কি হবে? বেগটা 2 গুণ হবে, অর্থাৎ বেগের সাথে তুমি 2 অ্যাড করে দিবা। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এখন তুমি দেখো, তুমি এখন কি করবা? এই 2টা কিন্তু বাহিরে বের করবা, আর এমবি কে একসাথে দিবা, এই যে এমবি। তাহলে 2 এই এমবি মানে কি? তুমি জানো পি ইজ ইকুয়াল টু এমবি, তাহলে এমবির জায়গায় এখন তুমি পি লিখে দিতে পারো। ব্যাপারটা সিম্পল হয়েছে। তোমার 2p মানে ভরবেগের কি রূপ হবে? ভরবেগ 2 গুণ হবে, ভরবেগ 2 গুণ হবে। ভাই দেখো, আমি আবার একটু বুঝাই। কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয় দ্বিগুণ হলে, মানে বিষয়টা হচ্ছে যে ভরবেগের কিরূপ পরিবর্তন হবে? ভরবেগের সূত্র পি ইজ ইকুয়াল টু এমবি। বেগ তোমার কাছে বলছে দ্বিগুণ, মানে এই বেগটা 2b হবে। জাস্ট তুমি 2b লিখে দেবা, বেগের জায়গায় 2b লিখে দেবা। ফাইন, এবার তুমি কি করবে ভাইয়া? এই 2টাকে বাহিরে বের করবা, বের করছো, আর এম আর বি কে একসাথে লিখবা, একসাথে লিখছি। এমবির জায়গায় তুমি কিন্তু ভাইয়া পি লিখতে পারো, কারণ পি মানে কি? ভরবেগ, পি ইজ ইকুয়াল টু এমবি, পি লিখতে পারি। তার মানে ভরবেগ
2 এর সাথে পি পাশাপাশি আসছে মানে গুণ অবস্থা আছে, তার মানে দ্বিগুণ, এই ভরবেগটা দ্বিগুণ হবে। এই শেষ, খেলা শেষ। এটা দেখো, এখানে 4 কেজি ভর, এটা কিন্তু ভাইয়া ভর, তার মানে এটা হচ্ছে m1 এর মান, 12 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কিন্তু v1 এর মান, 6 কেজি বেগ এটা বিবস্তু, তার মানে হচ্ছে কিন্তু এটা m2 এর মান, আর এইটা হচ্ছে কিন্তু বেগ হচ্ছে কিন্তু তোমার v2। ফাইন। বস্তুদ্বয়ের মিলিত বেগের মান আমরা কিন্তু নরমালি একটা সূত্র আমি তোমাদেরকে পড়াইছিলাম, কি জানি, m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু v ইনটু m1 প্লাস m2। এই ফর্মুলা পড়াইছি কিনা বলো তো? এটার ভিতরে বাম পক্ষ ডান পক্ষ যেহেতু মিলিত বেগ বলছে, বা বলছে মিলিত বেগের মান অর্থাৎ এইটার মান চাইছে। কোনটা মান চাইছে? এই যে v এর মানটা কিন্তু ভাইয়া চাইছে। সো এই সূত্র তুমি অ্যাপ্লাই করবা, তাহলে কিন্তু হয়ে যাবে, তাহলে কিন্তু ভাইয়া হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? তো করো। তো তোমাকে যদি মিলিত বেগের মান বের করতে বলে, তো তুমি এই ফর্মুলা লেখছো, এখন তুমি কি করবা? ভাইয়া তো এগুলো জানো তোমরা, এখন ঘুরাও, বা v ইনটু m2, তাহলে বা ভিটাকে রাইখা দাও, m1 v1 প্লাস হচ্ছে m2 v2 ডিভাইডেড বাই, এটা কিন্তু ভাগ হয়ে যাবে m1 প্লাস হচ্ছে m2। এখন তুমি মান বসায় দেবা, এখানে যে মানগুলো আছে তোমরা তো জানো, এগুলো বসায় দিলে হয়ে যাবে। তবে একটু কথা আছে এখানে, কথাটা হচ্ছে কি, শোন, এটা তো হচ্ছে ভরের মান। এই আমার সৃজনশীল ক্লাস দেখছো না, এই চ্যাপ্টারে আছে, এমসিকিউ ক্লাস আছে, সৃজনশীল ক্লাস আছে, জানো। এটা হচ্ছে v1 এর মান। এই যে বেগটা, এই বেগটা কিন্তু সামনের দিকে গেছে, এজন্য আমাদের v1 এর মান হইছে কত? 12 মিটার পার সেকেন্ড। আর এইখানে বেগটা পিছনের দিকে আসছে, তার মানে v2 এর মান হইবে, যেহেতু পিছনে আসছে, -4 হবে। -4, এই এতটুকু ডিফারেন্স। তো এইখানে ভাইয়া v2 এর জায়গায় -4 তুমি লিখে দেবা। এবার তুমি হিসাব করো, পারবা না? এটা পারবা না? অবশ্যই পারবা। মিলিত হওয়ার পর বস্তুদ্বয় কোন দিক যাবে? তুমি চিন্তা করো ভাইয়া, মিলিত হওয়ার পরে বস্তুদ্বয় আসলে কোন দিকে যাবে? যেটা তো মিলিত হবে, মিলিত বেগ তুমি পাইলা, ভালো কথা। এখন আসলে কিন্তু বস্তুদ্বয় কোন দিকে যাবে দেখি তো, ভাইয়া বলো তো কোন দিকে যাবে? এখানে রেজাল্টটা আসছে কি একটু জানাও তো, বেগটার রেজাল্ট আসছে কি? 2.4 আসছে। 2.4 আসছে না? এটা রেজাল্ট আসছে কত ভাইয়া? দেখো তো, এটা রেজাল্টটা চলে আসছে হচ্ছে কিন্তু তোমার 2.4 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ভাইয়া মিলিত বেগ, এটা কিন্তু তোমার মিলিত বেগ। ফাইন। মিলিত বেগ ভাইয়া ধনাত্মক আসছে, 2.4 এর আগে কিছু না, মানে প্লাস আছে। তো ধনাত্মক আসলে এটা সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে? নিশ্চিত এটা সামনের দিকে যাবে। এই একটা শর্টকাটে তুমি এটা লিখতে পারো। ওকে, তো মিলিত হওয়ার পর বস্তুটা কোন দিকে যাবে? এটা তাহলে সামনের দিকে যাবে। সামনে কি ছিল? বি ছিল, তাহলে বি বস্তুর দিকে যাবে, বি বস্তুর দিকে যাবে। ওকে, বি বস্তুর দিকে যাবে। শেষ, খেলা শেষ। পরে আস, এটা দেখো, 4 কেজি m1 এর মান, 6 কেজি m2 এর মান, এত v1 এর মান, এত v2 এর মান, একই দিকে গতিশীল, ধাক্কা খাওয়া বা বস্তু দুটি যুক্ত হওয়ার অবস্থা চলতে থাকলে বেগ কত? সো ফর্মুলা ওইটা, a1 u1 প্লাস m2 v ইনটু m1 প্লাস m2। এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, সো তোমার রেজাল্ট কিন্তু 7 চলে আসবে। খেলা শেষ। এই যে ক নম্বর ডান। পরের আসি, 1 কেজি ভর m1 এর মান, একটা বন্দুক থেকে 5 গ্রাম, ভাইয়া 5 গ্রাম ভর, তার মানে এই 1 কেজি ভরের একটা বন্দুক থেকে 5 গ্রাম, হ্যাঁ গুলি, সমস্যা নাই। তাহলে এটা m1, এটা আমরা, অর্থাৎ বন্দুক যেগুলা, বন্দুকের আমি 1 ধরছি 1, আর গুলির গুলা m2 ধরবা, বাস। গুলি ছোড়া হলে বন্দুকটি এত পশ্চাৎ বেগ প্রাপ্ত হইছে, তার মানে কি, এটা হচ্ছে তোমার v1 এর মান। তাহলে পশ্চাৎ বেগ প্রাপ্ত হইছে, তাহলে v1 এর মান কত? 2 মিটার পার সেকেন্ড। এই যে 2 দিলাম, বাট যেহেতু পশ্চাৎ, একটা হচ্ছে সম্মুখ, সম্মুখ মানে সামনের দিকে যাওয়া বুঝে, আর পশ্চাৎ বললে পিছনে, পিছনে যদি বলে কথাটা, তাহলে নিশ্চিত ভাইয়া এখানে একটা মাইনাস আসবে। তাহলে v1 এর মান হচ্ছে কিন্তু -2 প্রাপ্ত হলো। গুলির শেষ বেগ, গুলিকে 2 ধরতে বলছে, গুলির বড় হয়েছে কিন্তু 5 গ্রাম, তাহলে শেষ বেগ হবে কিন্তু ভাই তোমার v2টা বের করতে হবে। হয়তো তোমার সাথে m1 প্লাস u1 প্লাস m2, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করবা, একবার ঠান্ডা মাথায় কাজ করবা। এখন বলবো ভাইয়া আদি বেগ কত? যেহেতু একটা বন্দুক যখন এভাবে থাকবে, ধরো সাপোজ একটা বন্দুক, তোমাকে রিস্কাও দিব, হ্যাঁ ধরো সাপোজ একটা বন্দুক, এখন এই বন্দুকটা যখন থাকে, এটার ভিতরে গুলি আছে, সাপোজ গুলি আছে, এখন একেবারে স্থির আছে না? বলো এই জিনিসটা কি একেবারে স্থির আছে কিনা? একেবারে স্থির। স্থির থাকলে আদি বেগ কত ভাইয়া? তাহলে এই যে মান, এই u1 এর মান হইবে কত ভাইয়া? 0। এই u2 এর মান হইবে কত ভাইয়া? 0। 0, এটা গুলিটাও স্থির, গুলিটাকে 2 ধরতে বলছি, তাহলে u2 এর মানও 0, বন্দুকটাও স্থির, মানে u1 এর মানও কিন্তু 0। জিনিসটা বুঝতো? এই যে দেখো 0 প্লাস 0,
তারপরে এই যে দেখো এমন এমন কত ভাইয়া 1 কেজি, এই 1 লিখছি। এই V1 এর মান কত ভাই 75 দিকে, এই যে এটা, এই যে -2, এই যে -2 লিখছি। M2 এই 5 গ্রাম, গ্রাম থেকে কেজি নিতে হবে, কম থেকে বেশি দিকে যাওয়ার জন্য আমরা কম থেকে বেশি দিকে যাওয়ার জন্য আমরা গুণ করি, বাস্তবে এক্ষেত্রে উল্টা ভাগ করতে হবে, একটা দ্বারা ভাগ দিবা, তাহলে এইটা চলে আসবে। এবার তোমার শেষ বেগ মানে ভিডিওটা বের করতে বলছে শেষ, আমি আশা করি পারবা, পারবা না? ম্যাথ শিখো, আজকে করাবো, আজকে তোমাদের 9:30টার ক্লাস নিবো না ম্যাথে, তোমরা জানো না, জানাই দিছি আজকে নিব। দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসছে, একটা বস্তুর আদিবেগ এত এত, দ্বিতীয় বস্তুর আদিবেগ ওই যে ভাই, এই যে এটা তোমার এই অনুযায়ী কিন্তু ভাই তোমরা করবা, ঠিক আছে? অবশ্যই তোমরা পারবা, কইরা নিও, এটা পারবা না। টাইপ নাম্বার 3, এটা একটু আসে। টাইপ নাম্বার 3 তে 20 কেজি, কোনো কথা নাই, এটা হচ্ছে কিন্তু এম এর মান। কোন বস্তুর উপর এত বল, এফ এর মান। প্রকলার বস্তুটার ত্বরণ কত তুমি তো জানো ভাইয়া, তুমি বলো কোন সূত্র আমি অ্যাপ্লাই করবো, এত চাপ নিও না, তুমি যে কটা সূত্র জানো এই কটা লেখা শুরু করবা, যেটা আসে তুমি জানো, যেহেতু এখানে বল বলছে ভর বলছে, তুমি জানো এফ ইজিক্যাল টু এম এ, ঠান্ডা মাথায়, আচ্ছা তো মিলেই গেছে। এফ এর মান হচ্ছে কিন্তু 20, এম এর মান হচ্ছে কিন্তু তোমার 20 ইন্টু ত্বরণের মান তুমি জানো না, যেটা তোমার বের করতে বলছো, এই তো এখন তুমি ঘুরাও, এই 20 এই পাশে আনো আর এই 20টাকে ওই পাশে নাও, আচ্ছা তাহলে বা এটাকে রাইখা দাও, এই 20 যাবে, এই 20 যাবে ভাইয়া উপরে, আর এই 20টা আসবে কিন্তু ভাইয়া তোমার নিচে, 20 দ্বারা 20 এর ভাগ করলে ভাইয়া 1 আসতেছে, তাহলে ত্বরণ আসতেছে কত ভাইয়া 1, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, অ্যান্সার শেষ। এই তো এটাকে বলা হয় ভাইয়া খেলা। সেম ভাবে এটা, এই তো ভর আছে, এম এর মান আছে, কত বল প্রয়োগ করলে এফ এর মানটা বের করতে বলছে, এত ত্বরণ হবে এ এর মান, বা শেষ, এফ ইকুয়াল টু এম এ, ডান, খেলা শেষ। পরে আস এটা দেখো, গাড়িটির ভর আছে কিন্তু এত, মানে এম এর মান দেওয়া আছে, উদ্দীপকের বিসি অংশে বাধাদানকারী বলের মান নির্ণয় করতে বলছে, বল চাইছে সোজা কথা, বিসি কই, এই যে বিসি এই অংশে বাধাদানকারী বল, এটা দেখবা সৃজনশীল এরকম আসে, তাহলে বল চাইছে, তুমি তো জানো ভাইয়া বলের সূত্র, তুমি জানো ভাইয়া পড়াইছে এম এ, তুমি বল আদায় করতেছো, বলের সূত্র এম এ, তাহলে তোমার ভর লাগবে, ভরটা লাগবে আর ত্বরণ লাগবে, ভাইয়া তুমি ভর তো জানো 600 কেজি, 600 কেজি, হ্যাঁ এখন তুমি ত্বরণ বের করতে পারবে না, ত্বরণ বের করতে হবে কিন্তু শুধুমাত্র বিসি এই অংশে, তাহলে ত্বরণের সূত্র কি, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা না? তাহলে দেখো এই বিসি অংশের শেষ বেগ কত, এই সি অংশে বেগটা হবে, তাহলে শেষ বেগ যদি তুমি টানো পিছনে, এই যে 5, কারণ এদিকে এসে কিন্তু বেগ, এদিকে এসে সময়, তাহলে 5, শেষ বেগ হবে 5 মাইনাস আদি বেগ কত ভাইয়া বি অংশে, তাহলে পিছনে যদি টানো তাহলে 10, তাহলে এই যে 10 ডিভাইডেড বাই সময় কত ভাইয়া, এই যে বিসি মানে 25 থেকে 30, তাহলে 30 থেকে 25 বিয়োগ করলে কত আসে 5, এসে কিন্তু 5, তাহলে বিয়োগ করলে ভাইয়া -5/5, তাহলে এখানে কিন্তু ভাগ করলে -1 আসতেছে, তখন আসবে কি ভাইয়া -1 আসবে, কি আসবে ভাইয়া -1 আসবে, তাহলে তুমি ত্বরণে -1 লিখে দাও, তাহলে এখানে আসতেছে কত ভাইয়া 600, 600, তবে -600 এত কেজি কিন্তু হবে, যেহেতু বলতে পারো অনেকে ভাইয়া বলবা এখানে দেখো কোন জায়গায় মাইনাস আছে নাই, 600 বলে রাখা হয়েছে কিন্তু নিউটন, তাহলে এই যে 600 নিউটন, আমরা কিন্তু 600 নিউটন পাইছি। এখন অনেকে বলে ভাইয়া এখানে আমাদের রেজাল্টে মাইনাস আসছে, আপনি এখানে কেন অপশনে মাইনাস নেই, এই কারণ কি স্পষ্ট লেখা, এই দেখো বাধা দানকারী, বাধা দানকারী ধারাই বুঝায় মাইনাস, বাধা দানকারী ধারাই বুঝায় মাইনাস, বিপরীত বিপরীত যদি কথা লেখা থাকে বিপরীত দিকে, এটা এই শব্দটা ধারাই বুঝায় মাইনাস, বাধা দানকারী শব্দটা ধারাই বুঝায় মাইনাস, যেহেতু এই শব্দটা এখানে অ্যাপ্লাই করছে, সেহেতু আমি যদি এখানে মাইনাস যদি এখানে থাকতো, এটা একটা বোকার 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 মতো একটা অ্যান্সার দেওয়া হইতো, যদি বলতো বিসি অংশে বলের মান কত, এই বাধা দানকারী যদি না থাকতো তাহলে এখানে অপশনে বাদ অবশ্যই থাকতো -600, যেহেতু বাধা দানকারী আছে এজন্য কিন্তু নাই, কারণ বাধা দানকারী দ্বারাই বুঝায় মাইনাস। আমার কথা ক্লিয়ার, আমার কথা বুঝছো? পড়াস আরে দেখো বাধা দানকারী বলা, চিত্রে কোন অংশে গাড়িটা সমবেগে গতিশীল, সমবেগে মানে কি একই বরাবর যাবে, যেটা গতিগতায় শিখেছে, এই যে এ থেকে বি একেবারে সোজা যাচ্ছে স্ট্রেট বরাবর, তাহলে এখানে নিশ্চিত ভাইয়া এ বি অংশ, এটা কি ঠান্ডা মাথায় আনসার দিবা, ঠান্ডা মাথায়, ভাইয়ের ক্লাস দেখে থাকলে ঠান্ডা মাথায় আনসার দিবা। পড়াস এটা দেখো খেয়াল করো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযোজ্য, এই নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের মানে পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের ভাইয়া শুধু সমানুপাতিক, সমানুপাতিক, ওকে? এই যে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তন, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে এইটা প্রযুক্ত বলের ভাইয়া সমানুপাতিক, আমার কথা বুঝতে পেরেছে? এটা শিখাইছি বেসিকে। পরে আসি, গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল শূন্য হলে কোন অবস্থায় থাকবে, ভাই কি বলছে, গতিশীল একটা গতি, ধরো একটা গতিশীল বস্তু তার লব্ধি শূন্য,
লব্ধি শূন্য মানে কি? আমরা জানি লব্ধির ক্ষেত্রে তোমরা বলবো ভাই আপনি শিখেছেন চারিপাশ দিয়ে যদি টানি, একটা বস্তু আছে এভাবে ওর এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চারিপাশ দিয়ে সমান ভাবে টানতেছে, তাহলে লব্ধি বল তখন শূন্য। তার মানে কি বস্তুটাকে যদি তুমি চারিপাশ দিয়ে টানো তাহলে ও কোনো সামনেও যেতে পারবে না, পিছনে আসতে পারবে না, ডাইনেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না। তাহলে আমি কিন্তু বলতে পারবো যে বেগ কমতে থাকবে, বেগ না 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 সমবেগে সমবেগে থাকবে, সমবেগে থাকবে, এটা মাথায় রাখবা। একটা গতিশীল কোন একটা বস্তু তার লব্ধি যদি ভাইয়া শূন্য হয়, বস্তুটা কোন অবস্থা থাকবে? সমবেগে চলতে থাকবে। পড়াস একটা বস্তুর উপর এত বল, এফ এর মান হয়েছে এত, কত সময় ব্যাপী টাইম চাইছে, বস্তুটির ভরবেগের পরিবর্তন 10 কেজি এত হবে। আচ্ছা ভাইয়া একটা ছোট্ট সূত্র আছে, সেটা হচ্ছে বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। টানা মুখস্থ করো, সৃজনশীলে লাগবে এখনই 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 মুখস্থ করো। বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। বলের ঘাতের সূত্র হচ্ছে এফটি। আর ভাইয়া ভরবেগের পরিবর্তন, একটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, আর একটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আমরা জানি, দেখো খেয়াল করো, এখানে তুমি ভর দ্বারা কি বোঝায় ভাইয়া? এম। আর বেগ দ্বারা বোঝায় ভি মাইনাস ইউ। এই যে দেখো, মানে বেগ দ্বারা বোঝায় ভি, বাট বেগের পরিবর্তন যদি বলছে তার মানে ভি মাইনাস ইউ। এখন যদি বলতো ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এটা ভাগ দিয়ে টি বসান লাগতো। এটা আমি তোমাদের শিখিয়েছিলাম। হার কথাটা লাগলে ভাগ হবে কিন্তু টি, যেহেতু হার লেখে নাই, তাহলে বলের ঘাতের সূত্র হয়েছে বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এফ টি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। ভরবেগের পরিবর্তন মানে কি? এম ভি মাইনাস এম ইউ। তো তোমরা জানোই, বেসিকে তোমরা তো দেখছি এম ভি মাইনাস এম। সো এখান থেকে এম কমন নিলে ভি মাইনাস ইউ হয়। সো এখান থেকে বলছে কি তোমার সময়টা বের করতে হবে, তুমি এখানে সময়টা টিটা বের করবা, এত সেকেন্ড চলে আসছে, শেষ। তার মানে এটা এই সূত্রটা মাথায় রাখবা, বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন, বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। আচ্ছা ফাইন, পরে আসি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? একেবারে সিম্পল। এই নিউটনের গতির দ্বিতীয় সূত্র, বস্তু ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে তো বল 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 ছাড়া কি হবে? জড়তা না, না ওজন না, এটা হতেই পারে না। পরে আসি। এত বড় একটা স্থির বস্তুর উপর স্থির বস্তু যেহেতু বলছে আদিবিক জিরো। আচ্ছা একটু করি আমরা এটা, ঠান্ডা মাথায় কাজ করি। হ্যাঁ, চাপ নেওয়া যাবে না, এত চাপ লাইফে চাপ নেওয়া যাবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এত ভর মানে এটা হচ্ছে এম এর মান, একটা স্থির বস্তু, আদিবেগ 0, 200 নিউটন বল, এফ এর মান হচ্ছে 200 পয়েন্ট, এত সেকেন্ড, এটা টি এর মান হচ্ছে কিন্তু 20 সেকেন্ড প্রয়োগ করলাম। তাহলে মানে এত ভরের একটা স্থির বস্তুর উপর এত বল এত সেকেন্ড যাবত প্রয়োগ করা হয়, 20 সেকেন্ড পরে তার ভাইয়া বেগ কত? 20 সেকেন্ড পরে তার বেগ কত? ফাইন। তুমি নর্মালি একটু ভাইয়া তুমি ঠান্ডা মাথায় তুমি চিন্তা করবা। হ্যাঁ, ধরো সাপোজ আমি এটা একটু চিত্র আঁকা বুঝাই। এটা ধরো সাপোজ তুমি তোমার মানে হচ্ছে দুইটা চোখ আছে, হ্যাঁ, এভাবে সুন্দরভাবে দেওয়া হচ্ছে, দুটো বড় বড় কান আছে, এভাবে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সাপোজ এটা ধরো তুমি এখন 10 কেজি তোমার ভর হয়েছে কিন্তু ভাইয়া 10 কেজি। এখন এই তোমাকে মানে 10 কেজি এই ভরকে স্থির বস্তুর উপর তুমি স্থির আছো, একেবারে দাঁড়ায় আছো স্ট্রেট, 200 নিউটন বল ধরো, এখান দিয়ে তোমার একটা 200 নিউটন বল একটা লাথি মারলো সাপোজ, যে বলটা হয়েছে কি 200 নিউটন। ওকে, সো 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হয়েছে, মানে 20 সেকেন্ড ধইরা ফুম করে মারছে। তাহলে মারা পরে তুমি কি করলা? ঠুস করে উইরা এখানে আইসা একেবারে ভেজকি দিয়া পইরা গেলা, বুঝছো? তুমি আর তুমি নাই। আচ্ছা যাই হোক, তো 20 সেকেন্ড যাবত কি করা হয়েছে? প্রয়োগ করা হয়েছে। কয় সেকেন্ড যাবত? টাইমটা ছিল হচ্ছে কিন্তু 20 সেকেন্ড যাবত। 20 সেকেন্ড পরে বেগ কত? পরবর্তীতে 20 সেকেন্ড পরে যে বেগটা, এখানে যে বেগটা হয়েছে এই বেগটা কত? এই বেগটাকে বলা হয় শেষ বেগ। এই বেগটা কিন্তু ভাইয়া কত? এখন আমি যদি প্রশ্ন করি ভাইয়া, মানে ওরে 20 সেকেন্ড পর্যন্ত 200 নিউটন বল প্রয়োগ করছে, 20 তাহলে যদি সাপোজ একটা ফুটবলকে যদি চিন্তা করো, লাথি মারো 20 সেকেন্ড, 20 সেকেন্ড পর অন্য জায়গায় যাইবে না, তাহলে ওই যে গেছে এটার বেগটা কত, মানে এই শেষ বেগটা কত সেটা চাইছে। আমি যদি বলি ভাইয়া তুমি এটা বের করো, তুমি বলো ভাইয়া আমি তো বেগের আমি নিজেও কিন্তু জানি আমি এখানে কোন সূত্র বসাবো, আমি নিজেও কিন্তু জানি না, কিন্তু বুদ্ধি আছে তো, একটু বুদ্ধি দিয়ে বাই করি। তুমি বলবা আমি যদি প্রশ্ন করি ভাইয়া বেগের কয়টা সূত্র পড়ছো, তুমি যে কয়টা সূত্র পড়ছো এখানে লেখো। একটা বলবো ভি ইজ ইকুয়াল টু ইউ, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কি জানি, ভি ইজ ইকুয়াল টু মানে হচ্ছে কিন্তু ভাই তোমার শেষ বেগের মূলত হচ্ছে কিন্তু সূত্র কি ইউটি প্লাস, সরি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সরি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর একটা পড়ছো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। আর কোন সূত্র পড়ছো? বেগের তো সূত্র এই দুইটাই পড়ছো মোটামুটি ভাবে, মানে গতি অধ্যায়। এখন বলো কোন সূত্রটা বসবে? ভাইয়া তুমি যদি সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করতে চাও, তোমার স্মরণ লাগবে যে এখান থেকে এখানে কতটুকু সরছে, এটা তো কোনো জায়গায় দেওয়া নাই, আছে নাই, তাহলে এটা বাদ।
তাহলে নিশ্চিত, তাহলে যেহেতু ওটা বাদ, তার মানে আমাদের এটা বসাইতে হবে যে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, তাহলে এখন দেখো আদিবেগ কত ভাইয়া? আদিবেগ মানে কি? ও স্থির ছিল, স্থির থাকলে আদিবেগ 0। ওর ত্বরণ কত আমরা জানি না। সময় কত ভাইয়া? কত সেকেন্ড পর্যন্ত? 20 সেকেন্ড পর্যন্ত ওরা লাথি লাথি দিতেছে, তো 20। এখন তোমার ত্বরণ বের করতে হবে। আচ্ছা, তাহলে ওর ত্বরণটা বের করি। ত্বরণ বের করার সিস্টেম হচ্ছে v মাইনাস ইউ বাই কিন্তু ভাইয়া টি। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো শেষ বেগ কত ভাইয়া? v মাইনাস ইউ বাই টি। দেখো তো ভাইয়া এটা কত হবে? ছাড় ছাড় ছাড়, হ্যাঁ বলো। রেকর্ড ক্লাস দিচ্ছি, রেকর্ড ক্লাস তো দিচ্ছি ভাইয়া, তোমরা জানো না? আমি তো রেকর্ড ক্লাস দিচ্ছি, হ্যাঁ তোমরা জানো না? আচ্ছা, তুমি দেখো ভাইয়া, তোমার এখন ত্বরণ বের করতে হবে। তুমি কি ত্বরণ জানো? এই যে টিটা ভাইয়া, এই টি এর মান কি ভাইয়া? 20। এটা কোত্থেকে পাইলা? এটা 20 সেকেন্ড পরে, এটা কিন্তু টি এর মান। আমার কথা বুঝতে পেরেছো? এখন ত্বরণ বের করা বলবা ভাইয়া, সূত্র হচ্ছে v মাইনাস ইউ বাই টি। মানলাম তোমার কথা, কিন্তু তুমি তুমি বাইর করবা শেষ বেগ, তাহলে এখানে শেষ বেগটা তুমি কই পাবা? তার মানে এর সূত্র বসানো যাবে না। তাহলে বলতে পারো যেহেতু বল আছে, তাহলে আর একটা উপায় আছে। একটা হচ্ছে কি, এফ ইজ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, বলের মান হচ্ছে কত? 200। ভর আছে কত? এখানে ভর আছে না? কত কত কেজি? 10 কেজি। এখান থেকে আমরা তখন পাবো না? তাহলে ধরো এ ইজ ইকুয়াল টু 200 বাই 10, মোটামুটি ভাবে আমরা 20 পাবো। তাহলে এখানেও হবে কিন্তু 20। তাহলে 0 তো 0 এর কোনো ভ্যালু নাই, 400। ভাই কত আসবে? 400 আসবে, শিওর 400, আনসার হবে 400। ক্লিয়ার? তুমি কিক দিছো, ও 20 সেকেন্ড পর্যন্ত এখানে আসছে, শেষ বেগটা তোমাকে বের করতে বলছে। তো উপায় হইছে, সূত্র এইটা বসছে। তবে ত্বরণ বের করার জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, গতি অধ্যায়ের মতো আমাদের এই বলের সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। এটার নামই ফিজিক্স। কিন্তু কোন সূত্র বসাইয়া তুমি যে ম্যাথটা করবা, মানে কোনটা শিওর, এটা কিন্তু কেউ বলতে পারে না। আমি নিজেও জানি না, কেউ বলতে পারে না। এটা জাস্ট তোমার মাথা দিয়ে আস্তে আস্তে বের করতে হবে। যে কটা সূত্র জানো সুন্দরভাবে লিখতে হবে, তারপর তোমার মাথা দিয়ে চিন্তা করতে হবে যে না, কোন সূত্রটা বসাইলে জিনিসটা মেলবে। মেলবে তো অবশ্যই, বাট একটু ঠান্ডা মাথায় তোমার কি করতে হবে ভাইয়া? চিন্তা করতে হবে। পরে 100 নিউটন বল ভাইয়া, এটা হচ্ছে কিন্তু এফ। 20 কেজি বল, ও মাই গড, বল 80 নিউটন বল। এদিক দিয়ে তাহলে এটা হচ্ছে F1 বল প্রয়োগ করছে, আর এদিক দিয়ে F2 বল প্রয়োগ করছে। এদিক দিয়ে 20 কেজি ভরের বস্তুকে 100 নিউটন বল দিচ্ছে। তুমি চিন্তা করো, সাপোজ ধরো তুমি বা অন্য কেউ, সাপোজ ওরে যদি তুমি কি করো, একটা লাথি দাও, লাথিটার ক্ষমতা হচ্ছে 100 নিউটন বলে তুমি দিছো। তোমার আর এক ফ্রেন্ড আবার ওরে লাথি দিবে, কিন্তু সেটা হচ্ছে 80 নিউটন, 80 নিউটন বলে দিবে। তাহলে তুমি দিতেছো 100, সে দিতেছে 80। তাহলে তোমারটা ওর দিকে যাবে, তোমার বন্ধুর দিকে যাবে না, তোমার বন্ধুরটা তোমার দিকে আসবে। নিশ্চিত তোমার লাথিটা তোমার বন্ধুর দিকে যাবে, সইরা যাবে। যাকে তুমি লাথি দিবা, বা যেই বলটাকে, সাপোজ একটা বস্তুকে বা বলকে লাথি দিবা, তোমার বন্ধুর দিকে সরে যাবে, কারণ তুমি বেশি বল দিচ্ছ। তাহলে খুবই মসৃণ তল, যেখানে ঘর্ষণ বল শূন্য ধরা। হ্যাঁ, এখানে কিন্তু ঘর্ষণ বল নাই, ফাইন, ভালো হয়েছে। ঘর্ষণ বল না থাকলে তো আলহামদুলিল্লাহ। তাহলে দেখো বস্তুটিতে কার্যকর ত্বরণের মান ও দিক কেমন হবে। এখানে এই যে বস্তুটার ক্ষেত্রে মাথায় রাখবা, এখানে আর একটা সূত্র মনে রাখবা, যে ভাইয়া যদি কোনো বস্তুর ক্ষেত্রে যদি বল দেওয়া থাকে 2টা, তখন কিন্তু সেক্ষেত্রে আমরা একটা কার্যকর ত্বরণ পাই। মানে কার্যকর আমরা কি পাই? ত্বরণ পাই। কেন? 2টা বল, দুই দিক থেকে 2টা বল আসতেছে। এই কার্যকর ত্বরণের সূত্র A = F2 - F1 ডিভাইডেড বাই হয়েছে কিন্তু আমরা তো মেইনলি জানি। বলতে পারবা এই সূত্রটা আসলো কোথা থেকে? তুমি জানো না? F = ma, জানো কিনা বলো? জানো কিনা? এখন এই F এর জায়গায় আমরা কি লিখবো? এটা হচ্ছে F1, এটা F2। তাহলে F2 থেকে F2 - F1 = আমি লিখতে পারি ma। জাস্ট এই F টার পরিবর্তে লিখছি F2 - F1। আর তো সবই ঠিক আছে, ঠিক আছে না? তো ঘুরো, তাহলে ma = F2 - F1। তাহলে বা তুমি এটাকে রাইখা দাও, তাহলে F2 - F1 ডিভাইডেড বাই m। এই যে দেখো, এই সূত্রটা আর এই সূত্রটা আলাদা কোনো কিছু? সূত্র, মেইন সূত্র এইটা, মেইনটা থেকে আমরা এইটা পাইছি। কিন্তু এখন যেহেতু 2টা বল আসছে, এটাকে বলা হয় কার্যকর ত্বরণ। এবং কি বলে? কার্যকর ত্বরণ। এখানে মান বসাই দেবা, দেখবা 1 মিটার/সেকেন্ড। দেখো এখানে ভাইয়া এই 1 এর আগে কিছু নয়, মানে আছে কিন্তু ভাইয়া প্লাস। প্লাস থাকলে ধনাত্মক, মানে এটা সামনের দিকে যাবে। আর যদি মাইনাস আসতো তাহলে পিছনের দিকে। যেহেতু প্লাস আসছে, তাহলে এখানে নিশ্চিত এই 1 মিটার/সেকেন্ড, এবং এটা ডান দিকে, কারণ ডান দিক মানে সামনের দিকে। তাহলে এটাই হবে। শেষ। আমার কথা বুঝতে পেরেছো? পড়াস এত স্থির বস্তুর উপর ভাইয়া সেম। এখানে দেখো একটা জিনিস, সেটা হয়েছে বলের ঘাত, বা যেটাকে আমরা কিন্তু বলতে পারি কিন্তু ভাইয়া ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত একই কথা। বলের ঘাতের সূত্র কি? এফটি। আর ভরবেগের পরিবর্তন, যেটাকে আমরা কিন্তু ডেল্টা পি সমান সমান এফটি আমি বলতে পারি, এটা একটা সূত্র।
এই যে মাথা রাখবা 10 কেজি ভর, এটা এম এর মান, একটা স্থির বস্তুর উপর আদিবেগ 0, এত বল এফ, সময় হচ্ছে কিন্তু এত, অনেক কিছু দেওয়া আছে, কিন্তু বস্তুর ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তনের দুইটা সূত্র ভরবেগের পরিবর্তন, একটা হচ্ছে কি এম বি মাইনাস এম ইউ, বা যেটাকে আমরা যদি করি এম ইন্টু ভি মাইনাস ইউ, এই একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে এই যে ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে কিন্তু ডেল পি। ডেল কেন আসলো? কারণ পরিবর্তন আসছে, এই জন্য। এটা আমি বেসিকে বুঝাইছি, সেখানে দেখো ডেল পি ইজ ইকুয়াল টু এফটি, ডেল পি ইজ ইকুয়াল টু এফটি, ডেল পি ইজ ইকুয়াল টু এফটি, এটা শর্টকাট। ডেল পি ইজ ইকুয়াল টু এফটি, ডেল পি ইজ ইকুয়াল টু এফটি, এটা আসে। এই সূত্র না হয় এই সূত্র তোমার বসাইতে হবে। এখন কোনটা বসাবা? এখানে যেহেতু বল আছে আর সময় আছে, এই আদিবেগ মাদিবেগ এসব বাদ দাও। বল সময় থাকলে ভরবেগের পরিবর্তন, মাথা রাখবা, বল আর সময় দেওয়া থাকলে ভরবেগের পরিবর্তন বললে ডেল পি ইজ ইকুয়াল টু এফটি। ওকে, এখান থেকে মানটা বসাইলে চলে আসবে, শেষ। ওটা দেখো এত বেগে, তার মানে এটা হচ্ছে কিন্তু ভাই তোমার আদিবেগ, এটা এত গ্রাম ভরে, এটা এর মান। টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা খেয়ে, হ্যাঁ দিলাম, একই দিকে ফিরে এসে বলটির ভরবেগের পরিবর্তন করতে। এখন তুমি বলো ভাই আপনি তো শিখেছেন ডেল পি ইজ ইকুয়াল টু এফটি, এই সূত্র বসাই। তাহলে এখানে কি বলের মান কোনো জায়গায় দেওয়া আছে? সময় বলা আছে? সোজা কথা, সময় বলা আছে? নাই। তাহলে সময় যদি না বলা থাকে এই সূত্র জীবনে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে বলতে পারবে আর কি ডেল পি ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু এম ইউ মাইনাস এম ইউ। আমরা কিন্তু এই সূত্রটা তো জানি, দুটো সূত্র, একটা হচ্ছে এফটি যখন সময় বলা থাকবে আর বল থাকবে তখন এটা, আর ভরবেগের পরিবর্তনের আরেকটা সূত্র হচ্ছে এম বি মাইনাস এম। আচ্ছা, এম কমন নাও, এম কমন নিলে ভি মাইনাস ইউ। ফাইন। তাহলে ভাইয়া এম কত ভাইয়া? ভর কত? 50 গ্রাম। এই যে 50 গ্রামকে তুমি কি করবা, মানে কেজিতে নিবা, তাহলে 50 কে 1000 দ্বারা ভাগ করো, যেটা তুমি দশমিকে পাবা। বা আমি লিখতে পারি 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এভাবে লিখতে পারি, কারণ ভাগ থাকলে মাইনাস হয়। এই 100তে কয়টা শূন্য? 3টা, এই জন্য 10 এর মাথায় 3 দিয়েছি। এটাও একটা শর্টকাট। এই সরি 1000-এ এখানে 3টা শূন্য না, 1000-এ এই 3টা শূন্য, এই জন্য 10-এর মাথায় আমি 3 দিছি। আর মাইনাস আসলো কোত্থেকে? ভাগ থাকলে মাইনাস হয়। এই তো 50 ইন্টু, এটাও তুমি দিতে পারো, তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। শেষ ভাগ কত ভাইয়া? নর্মালি গেস করো, 20 মিটার পার সেকেন্ড বেগে একটা 50 কেজি ভরে টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে এলে বলটি, মানে আমি টেনিস বলটা এভাবে মারছি, ওটা আবার একই বেগে আসছে, তার মানে একই বেগে, স্পষ্ট মানে সরি এখানে একই বেগে না, বলছে একই দিকে আসছে, তার মানে বুঝতে হবে আমি যেই বেগে মারছি ওই বেগে ফিরে আসছে। যেই বেগে মারছি, তাহলে কোন বেগে মারছি আমি? 20, এটা হচ্ছে কিন্তু 20, তাহলে ওটা কিন্তু সেই বেগে কি আসছে? ফিরে আসছে। তার মানে আমাদের কি ভি মাইনাস ইউ, শেষ বেগ থেকে আদি বেগ তোমার বিয়োগ করতে হবে। শেষ বেগ থেকে ভাইয়া তোমার কি করতে হবে? ভাইয়া আদিবেগ তোমার বিয়োগ করতে হবে, ঠিক আছে? তবে তাহলে শেষ বেগ থেকে আমরা আদিবেগ, যখন আমরা বলটা মারছি, এটা হচ্ছে আদিবেগ। ধাক্কা খেয়ে যখন ফিরে আসছে ওইটাই হচ্ছে শেষ বেগ। তাহলে আমার দিকে ফিরে আসছে মানে বিপরীত দিকে ফিরে আসছে, এজন্য মাইনাস আসবে। তাহলে মাইনাস 20, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস। আর আদিবেগ কত ভাইয়া? এই যে 20, এই যে 20। এখন হিসাব করো, তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, পাশাপাশি আছে গুণ 20 মাইনাস 20 মাইনাস 20 মানে কি? মাইনাস 40। তাহলে মোটামুটি ভাবে এখান থেকে যদি হিসাব করো তাহলে মাইনাস 2 কেজি মিটার পার সেকেন্ড পাবা, মাইনাস 2 কেজি মিটার পার সেকেন্ড পাবা, মাইনাস পাবা ভাইয়া, মাইনাস পাবা। ওকে, তাহলে মাইনাস এখানে কোনো জায়গায় নাই, মাইনাস দ্বারা আসলে বিপরীত বুঝে, এই আর কিছু না। তাহলে অ্যান্সার হবে কিন্তু 2 কেজি মিটার পার সেকেন্ড। এই জিনিসটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমার কথা? দেন আমাদের এটা পরের, এটা সিম্পল। ভর আছে, বল আছে, ত্বরণ কত? ওই যে ফিজিক্যাল টাইমে সিম্পল, ফিজিক্যাল টাইমে এটাও সিম্পল, ফিজিক্যাল টাইমে এটা বস্তুর উপর এত কত, ওই যে ফিজিক্যাল টাইমে ওই সূত্র। মহাকর্ষীয় ধ্রুবকের জি এর মান কত? এটা মুখস্থ মান, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। সেখানে দেখো 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এটা হচ্ছে মুখস্থ মান। আর মহাকর্ষীয় ধ্রুবকটাকে ভাইয়া জি দ্বারা প্রকাশ করে, ক্যাপিটাল জি। এটার মূলত মান হয়েছে কিন্তু এটা মুখস্থ করতে হবে, এবং এটার মাত্রা এল কিউব। দেখো এল কিউব এম ইনভার্স টি এর মাথায় -2, এটা মাথায় রাখতে পারবা, পারবা? পরে দাস, মহাকর্ষীয় ধ্রুবকের জি এর একটা একক আছে। এখন এই যে জি এর একটা সূত্র আছে, জি এর সূত্রটা হচ্ছে মহাকর্ষীয়, এটা কিন্তু মহাকর্ষীয় ধ্রুবকের সূত্র, এফ আর স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে m1 ইনটু m2, এফ আর স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে m1 ইনটু m2, এফ আর স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে m1 ইনটু m2। তাহলে এই যে দেখো বলের একক আমরা জানি নিউটন, আর দ্বারা বোঝায় দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে এই যে মিটার, ওর মাথা স্কয়ার এই স্কয়ার, এই এম মানে কি ভাইয়া? ভর, ভরের একক কেজি, আর m2 হবে কিন্তু কেজি।
তাহলে এই যে দেখো নিউটন মিটার স্কয়ার আর কেজি কেজি গুণ করলে কি হবে ভাইয়া, কেজির মাথায় স্কয়ার। এখন এই যে নিউটন মিটার স্কয়ার, এই নিউটন মিটার স্কয়ার, এই ভাগের জন্য আমরা এখানে মাথায় মানে এই কেজির মাথায় মাইনাস দিব। আর এখানে যেহেতু স্কয়ার, স্কয়ার দ্বারা বুঝে ভাইয়া 2, তাহলে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ওকে, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, তাহলে হবে কি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। শেষ। নিচের কোন দুইটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ভাইয়া ক্রিয়া করে, এটা মাথায় রাখবা। অভিকর্ষ বল একটা হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল পৃথিবী যখন কোনো বস্তুকে টানাটানি করে, তাই না? আর অভিকর্ষ বল, অভিকর্ষ মানে কি ভাইয়া, মানে এখানে কি মহাকর্ষ বল কোনটা ভাইয়া বলো তো? পৃথিবী যখন টানাটানি করে, পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করে, আমরা এটা জানি। তো পৃথিবী কোনো বস্তুর মধ্যে যখন আকর্ষণ করে, যেমন আমি এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম, ও আবার কিন্তু নিচের দিকেই পড়তেছে। তোমার হাতে যাই থাকুক না কেন, আবার মোবাইল দিয়ে এটা নিক্ষেপ করো না, তোমার হাতে যাই থাকুক না কেন, তুমি যদি উপরের দিকে নিক্ষেপ করো আবার নিচেই পড়বে। কেন? কারণ এই পৃথিবী টানতেছে, এই পৃথিবীটা টানতেছে, এটাকে বলা হয় অভিকর্ষ বল। তো আমরা তাহলে যদি বলি যে এখানে তাহলে অ্যান্সার কি হবে? চন্দ্র সূর্য, নো নো নো। বুধ শুক্র, না রে ভাই। চেয়ার টেবিল, না। পৃথিবীর মধ্যে, পৃথিবী আর বই, পৃথিবী বই থাকুক আর যাই থাকুক না কেন, শুধু পৃথিবী থাকতে হবে। আচ্ছা, নিজের কোন বলের প্রভাবে তুমি তোমার ওজন কিন্তু ভাই তুমি অনুভব করতে পারো? মহাকর্ষ বলের জন্য। মহাকর্ষ বল বলতে পারো ভাইয়া কেমন দেখি? মহাকর্ষ বল অভিকর্ষ বলের সমান, মহাকর্ষ বল অভিকর্ষ বলের সমান, তাই মহাকর্ষ বলের প্রভাবে ওজন অনুভব করা যায়। পড়াস আরে দেখো এখানে একটা ত্বরণ আছে, এই যে ত্বরণ কে দ্বারা প্রকাশ করে? এই 4 কেজি ভর আছে ভাই, এটা ভর। মানে জিনিসটা হচ্ছে কি জানো, তুমি একটা বস্তু আছে, এই বস্তুটাকে 5 কেজি, 5 কেজি ভরে নিচে, 5 কেজি ভরের একটা বস্তু আছে, যেখানে মানে জিনিসটা বুঝি না, দেখি দাঁড়াও তো। উপরের চিত্রে এর মান ভাইয়া কত? ও এই এখান থেকে তোমার এর মান চাইছে, এর মান চাইছে। এ দ্বারা কি বোঝায় ভাইয়া? ত্বরণ চাইছে। কি চাইছে ভাইয়া? এখানে ত্বরণ দ্বারা। আচ্ছা শোনো, আমার একটা কথা শোনো ভাইয়া, সেটা হচ্ছে যে এখান থেকে ভাইয়া তোমার কাছে কিন্তু ত্বরণ চাইছে, তাই না? একটা জিনিস মাথায় রাখবা, কোনো বস্তু যদি তুমি ঝুলায় রাখো, কোনো বস্তু যদি ঝুলায় রাখো ভাইয়া, খেয়াল করো, কোনো বস্তু যদি ঝুলায় রাখো, ধরো সাপোজ এভাবে ঝুলায় রাখলাম, এইটার একটা ওজন আছে, নিচের দিকে একটা টান কাজ করে না নিচের দিকে, কারণ পৃথিবীতে টানতেছে, এটাকে বলা হয় তোমার অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণ, কিন্তু আমরা বলতে পারি অভিকর্ষ বল, বলতে পারি অভিকর্ষ বল। তো যে অভিকর্ষ বলকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে, তার মানে এই বস্তুটা নিচে ঝুলতেছে, মাথায় রাখবা। তাতে সৃজনশীল আসো করে এমসিকিউ তে আসো, কোনো বস্তু যদি ভাই দেখো তুমি নিচে ঝুলতেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা অভিকর্ষ বল কাজ করে, যে অভিকর্ষ বলকে তুমি ডাব্লিউ বলতে পারো আর এফ এ বলতে পারো, এটা তোমার ইচ্ছা। ধরো আমি বললাম ডাব্লিউ, তাহলে বা এফ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, সূত্র হবে এম জি। তাহলে এম হবে কিন্তু 5 ইন্টু জি এর মান হবে 9.8। জিনিসটা ক্লিয়ার? নিচের দিকে কাজ করতেছে। আর এইখানে যে বস্তু মানে এই ভরটা আছে, এটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে না, এটা এখানেই আছে। তাহলে এটা কি? এটা এটা একটা বল, জাস্ট এটাও একটা কিন্তু ভাইয়া, সরি এটা একটা ভর, এটা হয়েছে কিন্তু ভাইয়া এম। ঠিক আছে, এখন বলছে যে এ এর মান কত? সূত্র ওই একটাই, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে ঘুরাও, তাহলে এ ইজ ইকুয়াল টু এফ বাই এম হবে না? এটা যদি এই পাশে নাও, এটা যদি ওই পাশে নাও, তাহলে তো এটা হবে। আচ্ছা, এখন এই যে এম দ্বারা কি বোঝায় ভাইয়া? এই এম দ্বারা এইখানে যে ভরটা আছে চাই এই চাই, আর উপরের এফ দ্বারা বোঝায় এই যে নিচে ঝুলন্ত বস্তুর ওজন, এটাকে তুমি এফ বলতে পারো বা ডাব্লিউ বলতে পারো। তো এই ডাব্লিউ জায়গায় আমরা কি লিখতে পারি? এম জি, ডাইরেক্ট আমরা সরাসরি এম জি লিখতে পারি। তাহলে এম এর মান কি? এই যে 5, তাহলে 5 ইন্টু 9.8, আর নিচে হবে কিন্তু ভাইয়া 4। এখন তুমি মান বসাবা, তাহলে হবে। দেখো বিষয়টা হয়েছে এরকম, তুমি এফ ইজিক্যাল টু এম এ লেখছো, এফ ইজিক্যাল টু এম এ লেখছো, এই সূত্রটার মধ্যেই আবার এই এফ এর জায়গায় আবার আমি ডাব্লিউ লিখছি বা এফ, এফ ইজিক্যাল টু এম জি সূত্র হয়েছে। এটার কারণ হচ্ছে নিচের দিকে যদি কোনো বস্তু ঝুলন্ত থাকে, তাহলে সেটার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কিন্তু ভাইয়া কাজ করে। এটা আমি বেসিকেও আলোচনা করছি তোমাদের সাথে। দেখো বিদ্যুতের খুঁটি এবং ট্রান্সফরমার মধ্যে একটা আকর্ষণ বল, এটা কি তোমার অভিকর্ষ বল? কারণ আমরা জানি না, কারণ পৃথিবীর সাথে কোনো বস্তু যদি, পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করবে, যখন পৃথিবী লেখা থাকবে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। আর এমনি সচরাচর যে বই খাতার সাথে আকর্ষণ, এটার সাথে এটা, এই যে বিদ্যুতের খুঁটির সাথে ট্রান্সফরমার, এটা একটা মহাকর্ষ বল, এটা একটা মহাকর্ষ বল। আমরা কিন্তু জানি এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু যেই বলে আকর্ষণ করে, এটা হচ্ছে মহাকর্ষ বল।
দেখো এখানে দেখো কিছু বুঝতে পারতেছো, এ এম ইজ ইকুয়াল টু বিএম, মানে এই এ এম যতটুকু বিএম ও ততটুকু। আর এটা হচ্ছে পৃথিবীর সেন্টার বা পৃথিবীর কিন্তু কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র। আচ্ছা, আর এটা হচ্ছে কিন্তু হোল পৃথিবী। আচ্ছা, এখন এম এ বি ডি বিদ্যুতের অভিকর্ষ ত্বরণ যথাক্রমে জি 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 টু জি থ্রি হলে। তাহলে এখন তোমাকে যে জিনিসটা কিন্তু বলছে ভাইয়া, এই ক্ষেত্রে একটা কথা আছে, এই ক্ষেত্রে কিন্তু তোমার আহ জিনিসটা হচ্ছে যে তোমার ওই যে ত্বরণ বরণ যে কাজগুলো করে সেগুলো, হ্যাঁ, মানে পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবীর বাইরের ক্ষেত্রে। তো এই তাহলে দেখো, এই যে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, এই একটা ফর্মুলা। আবার জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ এর উপর হোল স্কয়ার, এই একটা ফর্মুলা। সো এটা একটু তোমাদের পরে বুঝাচ্ছি, এটা দিয়ে রাখি, এটা সৃজনশীল তোমাদের একটু ক্লিয়ার করবো, এখন বুঝবা না, কারণ এখানে একটা সুন্দর একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা না দিলে কিছু বুঝবা না। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতার অভিকর্ষ ত্বরণ, তো এটাও সেম, আমার ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যাটা না দিলে বুঝবা না। অস্পর্শ বল, ও দেখো, এটা দেখো, অস্পর্শ বল, স্পর্শ বল আর একটা হচ্ছে কিন্তু অস্পর্শ বল। তুমি দেখো, দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষের সময় ক্রিয়াশীল বল, দুইটা আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল। অস্পর্শ বল দুইটার মধ্যে, অস্পর্শ মানে কি, স্পর্শ করবে না। যেমন একটা বস্তু আর একটা বস্তুকে যখন আমরা জানি এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুর আকর্ষণ করে, কিন্তু দূরে থেকে আকর্ষণ করে, এটাকে বলা মহাকর্ষ বল। এটা ঠিক আছে, এটা একটা অস্পর্শ, কারণ এখানে স্পর্শ করে না। দুইটা বস্তুর ভিতরে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হলে তো সেটা তো স্পর্শ করছে, তাহলে জীবনে এটা হবে না। এইটা যদি হয় তাহলে এটা আর এটা, এটা আর এটা। F4 ক্রিয়া বল F1 আর প্রতিক্রিয়া বল হচ্ছে কিন্তু F2। মাথা রাখবা একটা জিনিস, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল, আমরা জানি ক্রিয়া বল সমান সমান প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া দ্বারা বিপরীত বুঝে। অর্থাৎ তুমি কাউকে থাপ্পড় দিছো, সেও তোমার থাপ্পড় দিবে, হিসাব বরাবর। তাহলে তুমি থাপ্পড় দিছো বিপরীত ভাবে, বিপরীত কথাটা আসছে জন্য মাইনাস। এখন তুমি দেখো এই F1 মাইনাস F1 এবার F2, এটা কিন্তু F1, এটা হচ্ছে F2 মাইনাস F2, এবার সামনে প্লাস F2 জিরো, এই হবে কিন্তু তোমার শর্ত। এই যে দেখো, এটা শেষ। তুমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করো, সেও কিন্তু ভাই তোমার উপর বিপরীত ভাবে বল প্রয়োগ করবে। এই বিপরীত কথাটা বলছি, এই জন্য মাইনাস আসছে। দেখো, শক্ত মাটিতে হাঁটার ক্ষেত্রে আমরা নিউটনের কোন সূত্রের সাহায্যে এগিয়ে যাই ভাইয়া? নিউটনের কোন সূত্র? আমরা যা ওই যে প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, নিউটনের তৃতীয় সূত্র, যেটা কিন্তু মাটির সাথে হাঁটার সাথে কম্পেয়ার করছে, যেটা আমি বুঝেছি তোমাদেরকে বেসিক ক্লাস। এরা ঢালু তলের উপর, এরা ঢালু তলের উপর দিয়ে এটি ক্রিকেট বল গড়িয়ে পড়লে ভাইয়া কোন ধরনের কিন্তু ঘর্ষণ হয়? ধরো একটা ঢালু তল, ক্রিকেট বল তুমি এভাবে নিক্ষেপ করছো, এটা গড়ায় গড়ায় যাইতেছে, এটাকে কি বলে? স্থিতি ঘর্ষণ, নো। গতি ঘর্ষণ, নো। আবর্ত, হ্যাঁ আবর্ত ঘর্ষণ। কারণ কি আবর্ত ঘর্ষণ? ক্রিকেট বল ঢালু তলের উপর দিয়ে গড়িয়ে চললে আবর্তন ঘর্ষণের কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে, আবর্তন ঘর্ষণের মান সকল ঘর্ষণের চেয়ে ছোট, এটা একটা আবর্ত ঘর্ষণ, যেটা আমি তোমাদের সাথে বেসিক আলোচনা করে আছি। এই যে দেখো, নৌকা চালানোর সময় এটা কোন ঘর্ষণ? পানির উপর দিয়ে চলে, কিন্তু পানির উপর দিয়ে, এটা কি আবর্ত ঘর্ষণ? আবর্ত ঘর্ষণ কোনটা? গড়ায় গড়ায় যেটা যায় সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। কারণ নৌকা চলে, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ, প্রবাহিত মানে পানি যে প্রবাহিত হচ্ছে তার সাথে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। মনে রাখার সিস্টেম, যে পানি প্রবাহিত হচ্ছে, নৌকাটা মানে পানি, এই যে পানি যে প্রবাহিত হচ্ছে তার সাথে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। নিচের কোনটি সবচেয়ে ছোট ঘর্ষণ ভাইয়া? এই যে চাকা লাগানো সুটকেস টেনে নেওয়া, রাস্তার উপর দাঁড়িয়ে থাকা, জুতোর তলা মাটিতে আটকে, খাইছে খাইছে, এটা বিস্তারিত এখানে দেওয়া আছে, যা আমি বেসিক আলোচনা করছি। তারপরে যদি কোনো সমস্যা থাকে এখান থেকে দেখে নিও। এই যে ঘর্ষণ, কোন ঘর্ষণের কারণে আমরা আসলে পিছলে পড়ে যাই না? এটা সিম্পল, স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ। এটার জন্য, এটার জন্য, এটার জন্য। কেন? ওই জুতা মুতো আটকায় ধরে, কেন, কিসের জন্য? এটা পরে নিও। কোন ঘর্ষণের জন্য মাছ পানিতে আসলে কিন্তু ভাইয়া চলাচল করতে পারে? ভাই বলো তো, নৌকা পানিতে চলে কেমনে? পানি প্রবাহিত হয়, এই কারণে প্রবাহী ঘর্ষণ। মাছ চলাচল কিভাবে করে? ওই প্রবাহী ঘর্ষণ। একই কথা, জেলেও সেই কথা। বন্দুক দিয়ে গুলি ছোড়া হলে, বন্দুক দিয়ে ভাই গুলি ছোড়া হলে বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায় কম হবে। কি বলছে? বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায় কম হবে। পশ্চাৎবেগ মানে কি? বন্দুক দিয়ে যখন গুলি ছোড়বা, ডিচকাও, তখন গুলির একটা অংশ পিছনের দিকে একটু আসে, তো এটা গুলির তুলনায় কম হবে, এটা বাস্তব কথা। বন্দুকের সামনের দিকে ধাক্কা ধাক্কা দিবে না, বন্দুক সামনের দিকে ধাক্কা দেয় কেন? যখন গুলি করবে বন্দুক পিছনের দিকে ধাক্কা দিবে, তো এটা মিথ্যা। তাহলে এইটা যদি মিথ্যা হয়, এটা আর এটা সত্য, এটা বাস্তব কথাই। তো এটা হবে 1 আর 3। হ্যাঁ, পটাশ। পশ্চাৎবেগ পাওয়া যাবে ভাইয়া, বলো। তুমি পশ্চাৎবেগ নৌকায় পাবা? নৌকায় পশ্চাৎবেগ পাবা? ইয়াস,
নৌকায় কিন্তু ভাইয়া তুমি, কারণ নৌকার ক্ষেত্রে আরোহী এবং নৌকার বেগ পরস্পর হচ্ছে কিন্তু তোমার বিপরীতমুখী। এখানে তুমি একটা পশ্চাৎ বেগ পাবা। বন্দুকের ক্ষেত্রে অবশ্যই একটা পশ্চাৎ বেগ পাবা, ডিসকাও দেবা, পিছনে আসবে। রকেটের ক্ষেত্রে পশ্চাৎ বেগ আছে, একটু ডিটেলস এখানে লেখা আছে, বলে নিও। একটা মার্বেল গ্লিসারিনের মধ্যে দিয়ে গেলে কোন বল অনুভব অনুভব হয়? তুমি বলো ভাই, আপনি তো এইমাত্র দেখাইছেন একটা ক্রিকেট বল যদি গড়ায় গড়ায় যায়, ওটা হচ্ছে কি জানি বলছেন আপনি, আবর্ত ঘর্ষণ। তাহলে মার্বেলটাও তো তাহলে গড়ায় গড়ায় যাবে, স্পষ্ট লেখা গ্লিসারিন কথা লেখা। তাহলে গ্লিসারিন আমরা জানি পানির জাতীয় বা তরল জাতীয়, ওই যে নৌকা যে গেছে প্রবাহী ঘর্ষণ, ওই যে মাছ যে পানিতে যায় এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তাহলে মার্বেল গ্লিসারিনের মধ্যে দিয়ে গেছে, এটা নিশ্চিত প্রবাহী ঘর্ষণ। এটা আবর্ত ঘর্ষণ হয় কেমন? যদি গড়ায় গড়ায় যেত তাহলে সেক্ষেত্রে এটা হইতো। কোনটি অসংরক্ষণশীল বল? ভাইয়া মাথায় রাখবা, এখানে কিছু আছে যে সংরক্ষণশীল বল কারা কারা: অভিকর্ষ বল, তড়িৎ বল আর চৌম্বক বল। এছাড়া বাকি যেগুলো সেগুলো হচ্ছে অসংরক্ষণশীল বল। যদি পারো এটাকে মুখস্থ করবা। সংরক্ষণশীল বল হচ্ছে কিন্তু অভিকর্ষ বল, তড়িৎ বল আর চৌম্বক বল, মুখস্থ করতেই হবে, এগুলো আসবে। আর অসংরক্ষণশীল বল হচ্ছে ঘর্ষণ বল আর সান্দ্র বল। যে কোনো একটা মুখস্থ করবা, হয় উপরেরটা সংরক্ষণশীল বল, না হয় অসংরক্ষণশীল বল, যেন আসলে পারো এটা ঘর্ষণ বল। শেষ, ফিনিশড আমাদের ভাইয়া, এটা ডান। বুঝতে পেরেছো? আচ্ছা, কি শুধু এমসিকিউ ওড়াবো? সৃজনশীল করবা তোমরা? সৃজনশীল করবা? কতক্ষণ হয়েছে দেখো তো। আমি একটু বসি। 1 ঘন্টা হয়েছে লাইভটা, বেশি তো হয় না। সৃজনশীল করবা? একসাথে শেষ করে দিলে ভালো হতো না? এমনি নাইম, তুমি জয়েন দিছো? টেস্ট বুঝতেছি না কিছু। ভালো, আমরা কিভাবে এই কয়েকদিনে শেষ করতে পারবো একটু বলবো? আচ্ছা ঠিক আছে, অবশ্যই দেব। এমনি নাইম কেমিস্ট্রিতে না? আচ্ছা ঠিক আছে। দাঁড়াও আমি অ্যাড দিয়ে দিচ্ছি। আচ্ছা শোনো, তাহলে আজকে ক্লাস আমি এখানেই রাখি, হ্যাঁ? আগামীকালকে সৃজনশীল নিবো না, সো চাপ পড়ে যাবে, কারণ সৃজনশীল নিম্নে 1.5 থেকে 2 ঘন্টা পড়ানো লাগবে খালি শুধু সৃজনশীল, বুঝছো? অনেকগুলো তো, 15টা। নাইম তোমাকে অ্যাড দিয়ে দিচ্ছি আমি ভাইয়া, দেখো। রসায়ন। আচ্ছা সবাই ভালো থাকবে। কেমিস্ট্রি তো শেষ করে দিছিলাম, কিন্তু এটা তো ফিজিক্স, এর জন্য একটু ঝামেলা। সবাই ভালো থাকবে তাহলে। আল্লাহ হাফেজ।